ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। আমরা যাওয়ার আগেই বুঝতে পেরেছিলাম যে দেশে কি হতে যাচ্ছে সামনের সময়গুলোতে, এবং আজকে বিক্ষোভের কথা শুনেছি। সেই বিক্ষোভে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির অংশগ্রহণ, পূর্ণ সমর্থন এবং সংহতি রয়েছে। আমরা এটা আসলে এখন বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা কোনো আসলে খুবই যে অপ্রত্যাশিত এরকম না। এই ধারণা এবং এই রাজনীতি ঐক্যমত কমিশন থেকে বা 5ই আগস্টের পর থেকেই শুরু হয়েছে। 5ই আগস্টের পরেই কিন্তু প্রধান দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান, এবং বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সবকিছুকে রেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। আমরা বলেছিলাম শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য গণ অভ্যুত্থান হয়নি, দেশের সংস্কার প্রয়োজন, আমূল সংস্কার প্রয়োজন। আমাদের চাপের মুখে, ছাত্র জনতার চাপের মুখে তখন সংস্কার কমিশনগুলো হয়, ঐক্যমত কমিশনগুলো হয়। তো এখন দেখা যাচ্ছে যে নির্বাচনের পরে তারা নিরঙ্কুশ ক্ষমতা নিয়ে 2/3 আসন পাওয়ার ফলে তারা কোনো কিছুকে আর তোয়াক্কা করছে না। তারা প্রথমত গণভোটের গণরায় সেটাকে তারা বাতিল করে দিয়েছে, গণভোট তারা মানছে না, তারা নতুন নতুন অজুহাত দিচ্ছে, নানান ধরনের প্রস্তাবনা আনছে। কিন্তু গণভোট 70% মানুষ এখানে ভোট দিয়েছিল। আমাদের গণভোটটা হয়েছিল খুবই সুনির্দিষ্ট 4টা প্রশ্নের উপরে। গণভোট কিন্তু জুলাই সনদের উপরে হয়নি, এটা আমরা অনেক সময় ভুল করছি, বিভ্রান্ত করছি। জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট এবং তাদের বিভিন্ন নোট দেওয়া আছে, জুলাই সনদ অনুযায়ী আসলে সবকিছু তাদের ইস্তিহার অনুযায়ী হবে। এই জটিলতা এড়ানোর জন্য কিন্তু তখন গণভোট আদেশ করা হয়, এবং যেখানে সুনির্দিষ্ট 4টি প্রশ্ন করা হয়, যার রেফারেন্স পয়েন্ট হচ্ছে জুলাই সনদ। সেই গণভোট তারা মানলেন না। দ্বিতীয়ত এখন শুনতে পাচ্ছি যে বিভিন্ন যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ 10 থেকে 11টি অধ্যাদেশ তারা সংসদে আনছেন না, তারা সেটাকে আইনে পরিণত করবে না। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ রয়েছে গুম প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, বিচারালয় যে সচিবালয় নিয়োগ এটার অধ্যাদেশ। ফলে এই যে অধ্যাদেশগুলো যেটা জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ ছিল, সেগুলোকে তারা বাতিল করে আসলে তারা যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল, যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতায় নিরঙ্কুশ, সেই ব্যবস্থাটাই তারা রাখতে চায়, সেই ক্ষমতাটা তারা ভোগ করতে চাচ্ছে। এবং এই যে গুম, তাদের অনেক নেতাও কিন্তু গুমের শিকার হয়েছিলেন, তাদেরই বেশিরভাগ নেতা রাজনৈতিকভাবে গুমের শিকার হয়েছিল। এবং এই সংসদে, মহান সংসদে এরকম অনেক নেতৃবৃন্দ রয়েছেন যারা গুম থেকে এসেছেন, ইলিয়াস আলীর ওয়াইফ এসেছেন। ফলে এই গুমের অধ্যাদেশটাকেও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এবং এইটা কিন্তু শুধু বিএনপির উপর না, আমাদের যে নিরাপত্তা বাহিনী, যাদের বিরুদ্ধে এলিগেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনী সহ, ডিজিএফআই সহ, তাদের উপর যে এলিগেশনটা ছিল মানুষকে গুম করার, মানবাধিকার হরণ করার, এই অধ্যাদেশগুলো বাতিল যদি আইনে পরিণত না হয়, তাহলে কিন্তু তাদের যে কলঙ্ক, সেই কলঙ্ক দূর হবে না। এবং অনেক ক্ষেত্রে ধারণা করা হবে যে বিএনপি তাদের কথায় এই কাজগুলা করছে কিনা। একইভাবে বিচারপতি নিয়োগেও তারা বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে তারা ক্ষুণ্ণ করছে। তো সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল, এবং গত 16 বছর আসলে তাদের প্রতি সম্মান রেখেই বলবো যে তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষ কিন্তু তাদের আন্দোলনে সাড়া দেয়নি। এবং তারা দলীয় আন্দোলন করেছে, কিন্তু জনগণের আন্দোলন কিন্তু তারা গড়ে তুলতে পারেনি। মানুষ কেন সাড়া দেয়নি? কারণ মানুষ তাদের নেতৃত্বে কখনো আস্থা ছিল না। মানুষ তাদের নেতৃত্বে আস্থা ছিল না এই কারণেই, কারণ মানুষ জানতো যে তারাও যদি ক্ষমতায় আসে, দেশের আসলে মৌলিক কোনো পরিবর্তন হবে না। এখন ক্ষমতায় আসার পরে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে, এবং মানুষের কাছে এটা সুস্পষ্ট হচ্ছে। এবং এই কারণে 16 বছর ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছিল, তাদের নেতৃত্বের উপর মানুষের আস্থা ছিল না, তারা সেই একই গণবিরোধী কাজ আবারও করছে। ফলে আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। আমরা এখনো আশা করব যাতে সংসদে এর উপযুক্ত পরিবেশ প্রতিকার তৈরি করা হয়, সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হয়, এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হয়। আমরা চাই না দেশের সামনের বিএনপি বা সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলোর না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। কারণ সামনে ব্যাপক অর্থনৈতিক
টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। ফলে সরকারের প্রতি আহ্বান থাকবে, সরকার 2/3 তারা আসন সংসদে পেলেও রাজপথ বা জনগণের ভিতরে কিন্তু বিএনপি নেই। আর বিএনপি ভোটের হিসেবেও কিন্তু বিএনপি 70% ভোটকে অগ্রাহ্য করে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। সামগ্রিকভাবে আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন এবং আমরা মনে করি যে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ, এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে, কারণ মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদেরকে নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। সংসদে রাষ্ট্রপতির উপর ভাষণ চলতেছে, যে রাষ্ট্রপতি এতদিনে থাকার কথা ছিল না, যারা রাষ্ট্রপতিকে রেখে দিচ্ছে পুরনো সংবিধানকে নিয়ে অযথা কিছু বিতর্ক হচ্ছে। এই বিতর্কগুলো ঐক্যমত্য কমিশনের সময় হয়েছে। আমরা তো সংবিধান সংশোধনের জন্য কথা বলছি না। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন করা সম্ভব হয় না। এটা একেবারেই কমন সেন্স, একেবারেই কাণ্ডজ্ঞান। তারা আমাদের থেকে অভিজ্ঞ, তারা আমাদের থেকে আরো ভালো বুঝে। সংবিধান সংশোধন যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক বিষয় যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন গণপরিষদ প্রয়োজন, অথবা আপনার যে সংস্কার পরিষদের ধারণা নিয়ে আসা হয়েছে সেটা প্রয়োজন। তো এখন তারা আবার নতুন করে সংবিধান সংশোধন, ফলে তারা সংসদে আসলে এই ধরনের আলোচনাগুলোকে এনে সময় ক্ষেপণ করছে। মূল যে লক্ষ্য, সেইটার থেকে বিচ্যুত করা হচ্ছে আলোচনাকে, এবং আলোচনার কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এই নিয়ম কানুনের নানান বেড়াজালে আসলে আমরা যেই আলোচনা করতে চাই, সেই আলোচনা সংসদে করার পরিবেশ আসলে নাই। পরিবেশ না দিকেই আমাদেরকে রাজপথে আসতে হচ্ছে। তারপরে আমরা সংসদে, রাজপথে, যেখানে যেখানে আমাদের সুযোগ আছে, আপনাদের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো বলে যাব। ধন্যবাদ। সংসদকে অকার্যকর করে দিচ্ছে সরকারি দল। সংসদকে আমরা কার্যকর করতে চাই। সংসদ, এটা তো 2টা নির্বাচন হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন হিসেবে সংসদ হয়েছে, সেই সংসদ কার্যকর আছে। কিন্তু আরেকটি নির্বাচন, যেই নির্বাচনের ফলে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা ছিল, যার দায়িত্ব ছিল এই সংসদ সদস্যদের, তারা তো সেইটাকে অকার্যকর করে রেখেছে। ফলে এইবারের এটা কিন্তু অলরেডি অর্ধেক অকার্যকর হয়ে গিয়েছে। এবং পার্লামেন্টে এই অধ্যাদেশগুলো যদি বাস্তবায়ন না হয়, তাহলে ভবিষ্যৎ কি? এর ভবিষ্যৎ হচ্ছে বিএনপি আবারও স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে, এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। ফলে বাংলাদেশের জনগণ 16 বছর ধরে এই নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। বিএনপির বহু নেতাকর্মীরাই গুম হয়েছে, তাদের মানবাধিকার হরণ হয়েছে। এখন তারা যদি একই কায়দায় আবার এটা চেষ্টা করে, মানুষের রাজপথে গণ আন্দোলনের মুখে তাদেরকে পড়তে হবে, এবং তাদের পরিণতি কি হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন।